3-7-2-2-0 টাউন ব্যান্ডেল হাওড়া। উনি ওনার এত ব্যস্ততার মধ্যে সময় বার করে তা গোপীনাথের সম্বন্ধে কিছু বললেন। এইখানে হচ্ছে দেখুন, আমরা কলকাতায় সাধারণত মেশিনে দেখি কি করে ভুট্টা ভাজি আর পপকর্ন ভাজা, আর এখানে দেখুন কড়াই ভাজি এবং টোটালটা বাইরে আসে। গাড়ির সংখ্যা 3-7-2-2-0 টাউন ব্যান্ডেল। সুপ্রভাত বন্ধুরা, আমি সঞ্জয়, আপনারা দেখছেন ট্যুর প্ল্যানার সঞ্জয়। সকালবেলার ব্যান্ডেল থেকে 5:40 ট্রেন ধরে আমার রাইট টাইমে ট্রেন ঠিক নামিয়ে দিয়েছে 7:25 নাগাদ অগ্রদ্বীপ স্টেশনে। আমি অগ্রদ্বীপ স্টেশনে এসেছি আরও একটা নতুন ভিডিও তৈরি করার উদ্দেশ্যে। আমি আজকে অগ্রদ্বীপে যাব গোপীনাথের মেলা। এই গোপীনাথের মেলা কিন্তু 400 বছরের পুরনো মেলা, যদিও মেলাটা শুরু হয় দোল পূর্ণিমার পর কৃষ্ণ একাদশীতে, মানে কাল থেকে মেলা শুরু। আমি আজকে এসেছি টোটাল কভার করব, কীরকম ব্যবস্থা আছে, কিভাবে আসবেন, ভোগ প্রসাদের কি ব্যবস্থা আছে, কত পরিমাণ লোক হয়, সবটাই এই ভিডিওতে থাকবে, দেখানোর চেষ্টা করব। সুতরাং সঙ্গে থাকুন। আমাকে ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়েছে। চলুন আমি ওভারব্রিজ দিয়ে 1 নম্বরে যাই এবং কোথায় কি আছে সেটা দেখানোর চেষ্টা করব। চলুন, সামনে ওভারব্রিজ দেখতে পাচ্ছেন, আমি ওভারব্রিজ দিয়ে 1 নম্বরে যাই। 1 নম্বরে গিয়ে বেরিয়ে দেখি ওখানে কি ব্যবস্থা আছে। প্রথমে একটু টিফিন করে নেবো, তারপর ওখান থেকে টোটো অটো কি পাওয়া যায়, বা কালকে মেলা আজকে তার কি ব্যবস্থা আছে, আজকে এখান থেকে টোটো পাবো না একটু হেঁটে যেতে হবে সামনের দিকে, সবটাই থাকবে। বা আপনারা অন্যদিন এলে তাহলে কিভাবে যাবেন সেটাও এই ভিডিওতে আমি বলবো। চলুন আগে আমি ওভারব্রিজটা দিয়ে 1 নম্বরে যাই, তারপর ওখানে গিয়ে কথা হচ্ছে। আর একটা এই প্রসঙ্গে বলে রাখি, যারা ব্যান্ডেলের দিক থেকে আসবেন তারা ট্রেনের পেছন দিকে উঠলে সুবিধা। কেন, 2 নম্বর ব্রিজের যে 2 নম্বর প্ল্যাটফর্ম যে ওভারব্রিজ আছে সেটা একদম সামনের দিকে। সুতরাং যদি আপনার ব্যান্ডেল থেকে আসে তাহলে পেছন দিকে উঠলে কিন্তু আপনাদের সুবিধা হবে, ওভারব্রিজটা তাড়াতাড়ি পেয়ে যাবেন। চলুন আমি এই সামনের এইখান দিয়ে বেরিয়ে যাই বাইরে, তারপর দেখছি কি আছে। চলুন, সামনেই জগন্নাথ মিষ্টান্ন ভান্ডার আছে, এখানে টিফিন করে নি, তারপর সামনে যাচ্ছি। কি আছে দাদা? পরোটা হবে? পেটাই পরোটা নাকি? কত করে শ? 15 টাকা শ। আমাকে 100 দিন। এখানে আমি যাব, অগ্রদ্বীপ মেলায় যাব। এখান থেকে টোটো পাবো না এগিয়ে যেতে হবে? সামনে থেকে পেয়ে যাবো। কালকেও কি এখান থেকে পাওয়া যাবে না? কালকে
কালকে একটু হেঁটে যেতে হবে, কালকে আর এখান থেকে পাওয়া যাবে না, তাই তো? আচ্ছা, চলুন পেটাই পরোটা তরকারি দিয়ে মোটামুটি সকালের টিফিনটা সেরে নিই। চলুন, এই অগ্রদ্বীপ স্টেশন থেকে বেরিয়ে আপনি যদি ডান দিকে যান, এগিয়ে যান, তাহলে অটো স্ট্যান্ড পাবে, অটো টোল স্ট্যান্ড পাবে। সামনে অটো টোটো স্ট্যান্ড পাবেন। এবং আমি যেটা এখানে জানতে পারলাম যে অনুষ্ঠানের দিন থেকে কিন্তু কাল থেকে কিন্তু আপনার এখান থেকে টোটো কিংবা অটো কিছুই পাবেন না, সুতরাং আপনাকে সামনে এগিয়ে গিয়ে তারপর অটো টোটো ধরতে হবে। দেখি, চলো এনাদের জিজ্ঞেস করি একবার। বলছি, অগ্রদ্বীপ ঘাটে যাবে? হ্যাঁ, কালকে তো অগ্রদ্বীপের মেলা শুরু, কাল থেকে কি এখান থেকে অটো টোটো পাওয়া যাবে? এখান থেকে পাওয়া যাবে, একটু এগিয়ে এগিয়ে যেতে হবে, ওই ব্যাকের কাছে। ব্যাকের কাছে যেতে হবে। আর ইয়ে কত পড়ছে ভাড়া, কত এখান থেকে পাহাড়ে? 10 টাকা করে ভাড়া। আচ্ছা, মোটামুটি সারাদিন ইয়ে চলে? সারা রাত, সারাদিন গাড়ি চলবে কাল থেকে? যতক্ষণ পাবলিক থাকবে ততক্ষণ গাড়ি চলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সুতরাং এখান থেকে অগ্রদ্বীপ ঘাট যেতে আপনাকে 10 টাকা ভাড়া লাগবে। আমরা ঘাটের কাছে এসে পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন সামনেই ঘাটে তোরণ দেখা যাচ্ছে। অলরেডি দেখুন দোকানপাট বসতে শুরু করে দিয়েছে এখান দিয়ে। প্রশাসন কিন্তু খুব তৎপর, আজকে থেকেই প্রশাসন তাদের ডিউটি ঠিক পালন করছে এবং ঘাটে যাতে কোনো রকম জ্যাম না হয় আজ থেকে, সেই জন্য মাঝখানে মাঝখানে অনেকে ব্যারিকেডও করেছে, তারা বারণ করছে এত দূরে আসতে। মোটামুটি দোকানপাট বসতে শুরু করে দিয়েছে এবং এইটা হচ্ছে ঘাটের তোরণ। গঙ্গার ঘাটের তোরণ এটা। চলুন, সামনেই গঙ্গার ঘাট এবং পুলিশ কন্ট্রোল কেন্দ্র খোলা হয়ে গেছে অলরেডি। যে কারণে মেলা শুরু হচ্ছে দোলের পর কৃষ্ণ একাদশী থেকে, সুতরাং সেটা পড়েছে কাল 11ই চৈত্র। কাল থেকে শুরু, কালকে চিড়েভোগ দিয়ে মেলা শুরু হবে। চার দিন টোটাল মেলা চলে। কালকে চিড়েভোগ, তারপর হচ্ছে অন্নভোগ, তারপর বারণী স্থান এবং তারপর কিন্তু দোল দিয়ে মেলা সমাপ্তি ঘটে। চলুন, সামনেই জেটি ঘাট আছে এবং পুলিশ প্রশাসন তাদের কাজ সরজমিনে দেখার জন্য তারা তাদের দেখছি ব্যবস্থা ঠিক আছে কিনা। চলুন, আস্তে আস্তে সবাই হচ্ছে সামনের যে বস্তাগুলো পড়ে আছে দেখছেন, ওখানেও কিন্তু ঘাট তৈরি হচ্ছে, ওই জন্য বস্তাগুলো দেওয়া আছে। বস্তাগুলো দেওয়া টেম্পোরারি ঘাট করার জন্য। মোটামুটি এখন থেকে পেশা শুরু এবং প্রশাসন কিন্তু এখন থেকেই পাবলিক কন্ট্রোল করা শুরু করে দিয়েছে। এই যে ঘাটটা দেখছেন, এখান দিয়ে কিন্তু শুধু গাড়ি পারাপার হয়। গাড়ি পারাপার করলে কিন্তু এই দেখুন গাড়ি একটা নামছে অলরেডি, নেবে এখানে সেটা হবে। এটা গাড়ি পা তোলা এবং গাড়ি নামানোর জন্য এই ব্যবস্থাটা। এখান দিয়ে গাড়ি নামছে, এই গাড়িটা এখানে এসে তারপর উঠবে।
এই 4 দিনের জন্য এখানে প্রচুর অস্থায়ী ঘাট তৈরি করা হয়েছে, দুই পারেই, কিন্তু এপারে ওপারে দুই পারেই প্রচুর অস্থায়ী ঘাট তৈরি করা হয়েছে। 10 টাকা করে কালকে এখান থেকে পাওয়া যাবে? কালকে কালকে তাহলে কোথা থেকে পাবো? কালকে যদি কেউ আসে তারা কোথা থেকে অটো পাবে? কালকে পাওয়াই যাবে। কালকে এত ভিড় হবে মানে পুরো জাম লেগে যাবে। কালকে যেতে গেলে হেঁটে যেতে হবে, ওই বাঁধটুকু যেতে 10 মিনিট টাইম লেগে যাবে। এত প্রচুর লোক হয়। হ্যাঁ, আজকে এটাতে 10 টাকা লাগবে, তাই তো? অগ্রদূত মন্দির যেতে। আর হেঁটে গেলে কত দূর? যদি কেউ হেঁটে যায় 1 কিলোমিটার রাস্তা। 1 কিলোমিটার রাস্তা। পর দেখা যাবে। চলুন, সামনে যা লোক যাচ্ছে সবই কিন্তু অগ্রদ্বীপের মেলাতেই যাচ্ছে। আমি এখান থেকে টোটো পেয়ে যেতাম, যেটা 10 টাকা ভাড়া, কিন্তু আমি হেঁটে যাচ্ছি যাতে কত লোক যাচ্ছে সেটা দেখুন। দেখুন, বারণের স্থানে স্নান করার পর মহিলাদের কাপড় ছাড়ার জন্য ব্যবস্থা করা আছে এখানে। এবং এখন কিন্তু সাধুরা এসে গেছে এখানে। সাধুরা মোটামুটি 5 দিন থাকবে। কাল আজ থেকে শুরু, আজ থেকে আছে, ধরুন কাল পরশু 4 দিন চলবে টোটাল মেলাটা। কাল থেকে শুরু, কালকে চিড়েভোগ দিয়ে মেলা শুরু, তারপরের দিন হচ্ছে কালকে 11ই চৈত্র, চিড়েভোগ দিয়ে শুরু। 12ই চৈত্র হবে অন্নভোগ, 12ই চৈত্র আছে অন্নভোগ। তারপর হবে 13ই চৈত্র হচ্ছে বারুণী স্নান বা গঙ্গা স্নান। আর হচ্ছে 14 তারিখ হচ্ছে, আর 14 তারিখ হচ্ছে দোল পূর্ণিমা দিয়ে দোল খেলে এই মেলা সমাপ্তি ঘটবে। কাল যারা আসবেন কিন্তু তাদের অটো টোটোর কোনো অপশন নেই, তারা কিন্তু তাদের হেঁটেই যেতে হবে। সেজন্য আমি আজকে হেঁটেই যাচ্ছি দেখানোর জন্য রাস্তাটা। কালকে এখানে হাঁটা ছাড়া কোনো উপায় নেই। আজকে যদিও অটো পাওয়া যাচ্ছে, এখানে টোটো আছে 10 টাকা করে, টোটো পাওয়া যাচ্ছে, পারে অগ্রদূত মন্দির অবধি পৌঁছে দেবে। কিন্তু কালকে যদি যান তাহলে কিন্তু আরে মামির মাথা না, মাথা দাও, সমস্যা দেখো। কিনে রাখবো না তো? গোল্ডেন প্লেসটা পেয়ে গেছে, গোল্ডেন প্লেস। হ্যালো, আপনারা এখন দেখছেন এটা নতুন মন্দির। ঠাকুর কিন্তু বিগ্রহ এখন আছে পুরনো মন্দিরে আছে। এখন এই কদিন পুরনো মন্দিরেই থাকবেন।
এই 4 দিনের কিন্তু এই ভুট্টার পপকর্নের প্রস্তুতি চলছে। এবং এইখানে হচ্ছে দেখুন, আমরা কলকাতায় সাধারণত মেশিনে দেখি কি করে ভুট্টা ভাজে আর পপকর্ন ভাজা হয়, এখানে দেখুন কড়াই ভাজছে এবং টোটালটা বাইরে আসছে। তিনি কি গঙ্গা থেকে স্নান করে আসছে? ওখানে মন্দিরে যাবেন তো? এটা 200 আর এগুলো কি 100 না 50? এটা 100 টাকা, এটা 30 টাকা, এগুলো 50 টাকা, এটা 20 টাকা। ও মানে 20, 30, 50, 100, 200 বিভিন্ন ডালা আছে। আপনি এলে এখান থেকে কাল থেকে ডালা নিলে কিন্তু এখন থেকেই তার প্রস্তুতি তৈরি হয়ে গেছে। চলুন আমি সমাধি মন্দিরটা একবার দেখি। তালপাতার মাটির কুটির, সেই মাটির কুটিরে সেই মরা কাঠটা নিয়ে এসে নবীন ভাস্কর এসে গোপীনাথের মূর্তি স্থাপন করে। হ্যাঁ, এই কষ্টিক পাথর কোথায় ছিল সেই কালে? তখন রামকেলি গৌর, তখন মুসলমান রাজা হোসেন শাহ রাজত্ব করতো। হোসেন শাহ রাজত্ব প্রভুর বদনখানা থেকে মোহিত হয়ে গিয়েছিল। আপনার কি দরকার? এই ফলক থেকে প্রথম ফলক থেকে জোরে পড়েছিল প্রভুর গায়ে, এই মহাপ্রভুর গায়ে। তখন ওই শিলাটা সেনাপতিদের নিক্ষেপ করতে বললো গঙ্গায়। এই সেই শিলা এই মরা কাঠ হিসেবে এদিকে আসে। এদিকে গোবিন্দ ঘোষ, এদিকে মুখ শুদ্ধি, হরিতকির ব্যাপারটা হরিতকির মুখ শুদ্ধি, সেবার পর মুখ শুদ্ধি দিতে হয়। প্রথম দিন এ গাম ও গাম, কখন গভীর জঙ্গল, বহু 4 দিন ছিলেন এই অগতি ধামে। সেবার পর মুখ শুদ্ধি, প্রথম দিন অনেক দেরি বিলম্বিত হয়েছিল, দেরি হয়েছিল। তারপরের দিন গোবিন্দ তৎক্ষণাৎ তাড়াতাড়ি দিচ্ছে। গোবিন্দ, তুমি প্রথম দিন অনেক দেরি করলে, তারপরের দিন তৎক্ষণাৎ তাড়াতাড়ি দিচ্ছ, তোমার সঞ্চয় বৃত্তি, তুমি আর যা হলো তাই প্রভুর বদন চরণ খানা ধরে কাটছে, আমাকে দিয়ে যেত না, তুমি এখানেই থাকো। বিবাহ করলো এখানে গোবিন্দ ঘোষ, বাসুদেব ঘোষ, মাধব ঘোষ, এরা 3 ভাই। মহাপ্রভুর অন্তরঙ্গ সেবার জন্য গান বাজনা খুব শুনতেন, খুব ভালোবাসতেন। বিবাহ করলে স্ত্রীও চলে গেল, 5 বছরের শিশু গোড়াচাঁদ রক্তভূমিতে মারা গেল। সেবা করেছি বলিস না। হ্যাঁ, এই গোপীনাথ, এই অনন্ত ছেলে থাকলে তুই দিতিস না, 3 দিন সেবা পুজো করেনি। এই গোপীনাথ, এই জয় শ্রী রাধে গোপীনাথ, জয় নিতাই গৌর হরিব, জয় রাধে গোপীনাথ। আমি ওনাকে রিকোয়েস্ট
রিকোয়েস্ট করলাম যে আমার দর্শকদের কিছু বলার জন্য, তা উনি ওনার এত ব্যস্ততার মধ্যে সময় বার করে তা গোপীনাথের সম্বন্ধে কিছু বললেন। এটা হচ্ছে তমাল গাছ। যারা গোপীনাথকে পুজো দেন এবং পুজো দেওয়ার পর তাদের মনোবাসনা পূর্ণের জন্য এই তমাল গাছে তারা ঢিল বেঁধে যান, এবং যখন তাদের মনোবাসনা পূর্ণ হয়ে যায় তখন এই তমাল গাছ থেকে একটা করে ঢিল খুলে দিয়ে যান। তিনি বললেন তার পুত্র যথারীতি বড় হয়েছে, বুড়াচাঁদকে ডেকে বললেন, বুড়াচাঁদ আজকের দিনকের মতো আমার এই ভগবানের সেবা দিতে পারবি বাবা? ছোট্ট বুড়াচাঁদ ভগবানের সেবা করতে পারবে বলে মহা খুশি। তিনি সাথে সাথেই বললেন, হ্যাঁ বাবা, কেন পারবো না, অবশ্যই পারবো আমি ভগবানের সেবা দিতে। এবং বুড়াচাঁদকে সেবা কার্যে নিয়োজিত করে তিনি গেলেন পাশের গ্রামে মাধুকরী করতে। অতঃপর বুড়াচাঁদ যখন সেবা করতে যাবে মাকে বললেন সুন্দরভাবে পরমান্ন অন্ন পঞ্চব্যঞ্জন সাজিয়ে দিতে। বুড়াচাঁদের মা সবকিছু সাজিয়ে দিয়ে থালা ভরে বুড়াচাঁদকে দিল ভগবানের সেবা কার্যে নিয়োজিত করতে, এবং বললে, দেখো বাবা যেন সেবা কার্যে কোনো অটুট না থাকে, ভগবানের সেবা সুন্দর করে দিও। ছোট্ট বুড়াচাঁদ ঘরের ভেতরে ঢুকে ভগবানের গোপীনাথের সেবা কার্য দিতে গিয়ে ছোট্ট গোপীনাথ ভাবলেন, সত্যিই বোধহয় বাবা সেবা দিলে, যখন সেবা দেন বাবার সেবা কার্যে হয়তো ভগবান মানুষের মতোই খায়। তাই তিনি বারবার ভগবানকে কাকুতি মিনতি করছেন যে ভগবান গ্রহণ করো। ভগবান কিছুতেই গ্রহণ করছেন না। তিনি তুলসী পাতা দিলেন, ভগবানকে পাকার হাওয়া করলেন, কত কাকুতি মিনতি করলেন, কিছুতেই ভগবান গ্রহণ করছেন না। তখন ছোট্ট শিশু অজর জোরে কাঁদতে লাগলেন, কিন্তু কিছুতেই গোপীনাথ যখন গ্রহণ করছেন না, পাশে একটি লাঠি পড়েছিল, ছোট্ট লাঠি, পুত্র বাৎসল্যায় স্নেহবশত সেই লাঠি দিয়ে তিনি গোপীনাথকে বললেন, প্রভু যদি আগামী না খাও এই লাঠি দিয়ে তোমাকে আঘাত করব। সাথে সাথে গোপীনাথ স্বয়ং মূর্তি ধারণ করলেন এবং বললেন, বুড়াচাঁদ আমি তোর ভক্তের ভক্তির কাছে পরাভূত, আমি তোর হাত থেকে অন্ন গ্রহণ করছি, কিন্তু বুড়াচাঁদ দেখবি যেন কেউ জানতে না পারে, যদি কেউ জানে তোর কিন্তু বিপদ আসন্ন বুড়াচাঁদ। তখন ভগবান গ্রহণ করলেন সেই অন্ন পরমান্ন পঞ্চব্যঞ্জন। গ্রহণ করার পর তিনি যখন বাইরে বেরিয়ে আসছেন, যথারীতি গোবিন্দ ঘোষ পাশের গ্রামে মাধুকরী করে চলে এসেছেন। দরজা যেই খুলতে যাবেন তখন গোবিন্দের স্ত্রী দেখলেন যে অন্ন পরমান্ন অর্ধাংশ খাওয়া। সাথে সাথে তখন গোবিন্দ বললেন, বাবা একটু অপেক্ষা করতে পারলি না? তুই ভগবানের সেবা দিতে গিয়ে নিজেই অন্ন গ্রহণ করলি। কিন্তু বুড়াচাঁদের মনে আছে ভগবান বলেছিলেন কাউকে না বলতে, তাই তিনি এই অন্ন পরমান্ন গ্রহণ করতে বলতে চাইলেন না। যখন বারবার তার মা জিজ্ঞাসা করছে তখন তিনি বলে ফেললেন, আমি খাইনি, ভগবানকে যেমন বলা এমনি খা। ভগবানের কথা মতো বুড়াচাঁদ মৃত্যুবরণ করলেন। শোকে দুঃখে কাতর হয়ে কিছুদিন পর বুড়াচাঁদের মাতাও মারা গেলেন। গোবিন্দ পুত্র হারা স্ত্রী হারা হয়ে এক পক্ষ কাল ভগবানের সেবা বন্ধ করে দিলেন। যখন ভগবান কিছু গ্রহণ করেননি, গোবিন্দ অন্য জলস্পর্শ গ্রহণ করেননি। এর এক পক্ষ কাল পরে হঠাৎ একদিন ভগবান শ্রী শ্রী গোপীনাথ বললেন, গোবিন্দ কারো কি দুই পুত্র থাকলে এক পুত্র মারা গেলে আর এক পুত্রকে না খাইয়ে মেরে ফেলে? তখন বুড়াচাঁদ বললেন, এই গোবিন্দ বললেন ভগবানকে যে ভগবান আমার পুত্র থাকলে আমার প্রতি শ্রাদ্ধকে পিণ্ডদান করতো, কিন্তু তুমি বলো তো ভগবান কে আমার শ্রাদ্ধ কার্যে পিণ্ডদান করবে? তখন বললেন গোপীনাথ, গোবিন্দ তোর পুত্র থাকলে বছরে একটি বার তোর শ্রাদ্ধ কার্যে পিণ্ডদান করতো। আমি কথা দিচ্ছি গোবিন্দ, যতদিন চন্দ্র সূর্য থাকবে পৃথিবী জীবিত থাকবে ততদিন আমি তোর শ্রাদ্ধ কার্যে পিণ্ডদান করবো। সেই থেকেই প্রতি বছর এই মধুকৃষ্ণ একাদশী তিথিতে প্রতি বছর এই শ্রাদ্ধকে কেন্দ্র করে গোবিন্দ ঘোষ নিজ হাতে, ভগবান শ্রী শ্রী গোপীনাথ নিজ হাতে তার পিতা গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ কার্যে পিণ্ডদান করেন। এই উদ্দেশ্যে প্রতি বছর এই ব্যাপক বৃহত্তর মেলা হয়, যেটি পশ্চিমবঙ্গ নয় সমগ্র ভারতবর্ষের ইতিহাসে একটি বিরল ঘটনা। মোটামুটি এখানে কত লোক হয় মেলা?
এখানে লক্ষ লক্ষ লোক হয় মেলায়, লক্ষ লক্ষ লোক। লক্ষ লক্ষ আর লোক। ধরুন মেলাতে এলে প্রসাদের কি ব্যবস্থা আছে? প্রসাদের এখানে ওই দিন আমাদের ভগবানের প্রসাদ হয় না, ওখানে এদিন আমাদের বাইরে প্রসাদ গ্রহণ করতে হয়। প্রচুর আখড়াও আসে, হাজার হাজার আখড়া, সেই আখড়াতে প্রসাদ পাওয়া যায়। আর যখন মেলা বাদ এখানে কোনো ভক্ত আসবেন, অবশ্যই আমাদের নিত্য সেবা হয়, কুপনের মূল্য 85 টাকা। সেখানে যথেষ্ট সুন্দর আহার্যের ব্যবস্থা রয়েছে। মানে প্রত্যেকদিন এলেই প্রতিদিন এলেই অন্নপ্রসাদ পাবেন ভক্তরা। আচ্ছা, কি না ধরুন এলে কি আগে থেকে বলার কোনো হ্যাঁ, আগে থেকে বলে দিতে হবে। ফোন নাম্বার আছে এখানে, ফোন নাম্বার কাইন্ডলি বলে হ্যাঁ, ফোন নাম্বার আছে। ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো, আপনাকে ডেসক্রিপশনে দিয়ে দেবেন। বলুন। আর আচ্ছা, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে 10টার মধ্যে আসতে হবে। 10টার মধ্যে এলে অবশ্যই এখানে অন্নপ্রসাদ পাওয়া যাবে। মানে ফোন না করে এলে 10টার মধ্যে 10টার মধ্যে আসতে হবে। ফোন করে এলে ফোন করে এলে যদি দেরি হলে যদি না আসেন, সেই ক্ষেত্রে সমস্যা হয়। সেই হ্যাঁ, কারণে হ্যাঁ। ফোন করে সাধারণত নাম লেখাটা অনেকটা বন্ধই আছে। আচ্ছা আচ্ছা কারণ ফোন করে অনেক ভক্তই বলে না আসবো, কিন্তু আসেন না। আচ্ছা না। তাহলে এখানে যেদিন এখন তো মেলা চলছে, এখন আখড়াবাসী আছে, প্রচুর অন্যের কোনো অসুবিধা নেই, কিন্তু যখন এই মেলা চলবে না তখন কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। কিন্তু যারা কন্ট্যাক্ট করবেন তাদের কাছে অনুরোধ যে অবশ্যই তারা এসে প্রসাদ গ্রহণ করবেন। আর যদি কেউ কন্ট্যাক্ট না করেন তাহলে তারা 10টার মধ্যে এলে অবশ্যই এখান থেকে কিন্তু প্রসাদ পাবেন। অনেক ধন্যবাদ। এই লাইন দিয়ে কিন্তু কাল থেকে পুজো দিতে হবে। আপনারা কিন্তু এইভাবে পুজো দিতে পারবেন না, এইখান দিয়ে গিয়েই আপনাদের সমস্ত পুজোটা দিতে হবে। এইভাবেই লাইন ধরে গিয়ে পুজো দিতে হবে। যেমন ওখানে সব সমস্ত আখড়া বসে আছে, ওখানকার সমস্ত সারা তাদের বিভিন্ন জায়গা থেকে এসছেন, এসে এখানে বসেছেন। এইখান থেকে গিয়ে আপনাকে এইখান থেকে পুজো দিয়ে সামনে দিয়ে বেরোতে হবে। এখান দিয়ে পুজো দিয়ে সামনে দিয়ে বেরোতে হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আনন্দ থাকবেন।